এই ড্রামার আগের এপিসোডে দেখেছিলাম জিয়াংচেনের মারা যাওয়ার খবর শুনে জিয়ান অনেক খুশি হয় আর ইয়ানসির কষ্ট হলেও সে নাটক করে বলে, যাক আমি শেষ পর্যন্ত মুক্তি পেলাম। জিয়ান বলে, হ্যাঁ একদম ঠিক বলেছ, এবার শুধু খুশি আর খুশি। তো জিয়ান সবকিছু একসাথে পেয়ে অনেক খুশি হয়ে ইয়ানসিকে বলে, ভাই মরে গেছে, তাই আমি তার সম্পত্তি, বাড়ি, এমনকি তোমাকে পেয়েছি। ইয়ানসি তার ওয়েডিং ফটোটা দেখে মেয়েদের বলে, এই ছবিটা বাইরে ফেলে দাও। এ কথা শুনে মেয়েরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে যে বস মারা গেছেন, কিন্তু তার ওয়াইফের মধ্যে কোনো ফিলিংস নেই। সে বসকে কোনোদিন মন থেকে ভালোই বাসিনি, না হলে এরকম কথা বলতে পারতো না। ইয়ানসি এইসব কথা শুনে বলে, যে মরে গেছে তাকে নিয়ে আদিক্ষিতা না করাই ভালো। যেটুকু বলেছি সেইটুকুই করো, ছবিটা ফেলে দাও। হঠাৎ জিয়ানের কাছে ফোন আসলে সে তো অবাক হয়ে কথা বলতে চলে যায়। ইয়ানসি ভাবে, জিয়ান কি আমাকে সন্দেহ করছে? তখনই তার পাশ দিয়ে কিছু ছেলে ফটো ফ্রেম নিয়ে যাচ্ছিল। তাকে দেখে একটি ছেলে সাইড হওয়ার জন্য বললে তার গলার আওয়াজ শুনে ইয়ানসি অবাক হয়, কারণ তার গলার আওয়াজটা একদম জিয়াংচেনের মতো ছিল। ইয়ানসি ভাবে, তার মানে জিয়াংচেন বেঁচে আছে। এটা বলে সে ওই ছেলেটার কাছে এসে তার মাস্ক খুললে অন্য একটি ছেলেকে দেখতে পায়। ইয়ানসি তাকে সরি বলে। তখন সে দেখে জিয়ান কোথাও যেন যাচ্ছে, তাই সে তাকে ফলো করে এবং লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনে। সেখানে জিয়াংচেনের যে অ্যাক্সিডেন্ট করেছিল সে জিয়ানের কাছে আসে। জিয়ান বলে, তুমি এখানে কেন এসেছো? আমি তো তোমাকে টাকা দিয়ে দিয়েছি। ছেলেটি তাকে ধুমকিয়ে বলে, আমি তোমার কথা মতো তোমার ভাইকে মেরে দিয়েছি, যার ফলে তুমি এখন সমস্ত সম্পত্তির মালিক। আমি চাইলে প্রমাণ দেখিয়ে তোমাকে নিচে নামিয়ে দিতে পারি। এ কথা শুনে জিয়ান বলে, তুমি আমাকে হুমকি দিচ্ছ? ছেলেটি বলে, এই প্রমাণগুলো নিয়ে আমাকে প্রচুর পরিমাণে টাকা দাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। তো জিয়ান তাকে অনেকগুলো টাকা দিয়ে প্রমাণগুলো কিনে নেয় এবং বলে, তোমাকে যেন জীবনে এখানে কোনোদিন না দেখি। ছেলেটা সেখান থেকে চলে যায়। আর এইসব শুনে ইয়ানসি ভাবে, তাহলে আমার সন্দেহ ঠিক ছিল, তুমি জিয়াংচেনের অ্যাক্সিডেন্ট করেছো। দেখো এবার তোমার আমি কি হাল করি। নেক্সট সিনে ইয়ানসি ওয়াশরুমে তার হার্ট সার্জারি দাগ দেখে বলে, জিয়ান তোমার কারণে আমার স্মৃতি হারিয়েছিল, আর তোমার কারণেই আমার হাজবেন্ড মারা গেছে। এর শাস্তি আজ রাতে আমি তোমাকে দেব। এটা বলে সে ড্রিঙ্কের মধ্যে কিছু মিশিয়ে জিয়ানের কাছে আসে আর ভাবে, এটা খাওয়ার পর জিয়ান একদম শেষ। জিয়ান ইয়ানসিকে দেখে বলে, তুমি এখানে? ইয়ানসি রোম্যান্টিক হয়ে বলে, জিয়াংচেন মারা যাওয়ার কারণে আজ আমরা দুজন আনন্দ করব। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে। জিয়ান ড্রিঙ্কটা খেয়ে নিয়ে বলে, চিন্তা করো না, আনন্দ করার জন্য আমাদের কাছে অনেক টাইম আছে। এখন তুমি আমার হেয়ার শুকিয়ে দাও। তো ইয়ানসি তার হেয়ার শুকিয়ে দেয়। জিয়ান বলে, যখন আমাদের মাঝে জিয়াংচেন ছিল না তখন আমরা কত হ্যাপি ছিলাম, কিন্তু সে এখন নেই, তাই আমরা আবার অনেক খুশিতে থাকবো। ইয়ানসি এতে কিছু না বললে জিয়ান বলে, কি হলো, অ্যান্সার দিচ্ছ না? ইয়ানসি ভাবে, আজকেই তুই শেষ, এবং বলে, হ্যাঁ হ্যাঁ আমরা একসাথে থাকবো। তো তখনই জিয়ানের মধ্যে ঘোর চলে আসে এবং সে সেইখানেই অজ্ঞান হয়ে যায়। এটা দেখে ইয়ানসি বলে, মনে হচ্ছে আমার ওষুধ কাজ করেছে। এটা বলে সে জিয়ানের রুমে ছেলেটি দিয়ে যাওয়া প্রমাণগুলো খুঁজতে যায়, কিন্তু সে প্রমাণগুলো খুঁজে পায় না। এতে তো সে অনেক অবাক হয়। হঠাৎ সেখানে জিয়ান চলে আসে এবং প্রমাণের কাগজগুলো দেখিয়ে বলে, তুমি এটা খুঁজছিলে, তার মানে তোমার সব মনে পড়ে গেছে। তাকে দেখে ইয়ানসি তো অনেক ঘাবড়ে যায়। তো জিয়ান তার অনেক কলস হলে ইয়ানসি তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে। জিয়ান বলে,
তুমি আমাকে মিথ্যে বললে, আবার চলেতে চাইছো। উত্তরে ইয়ানসি বলে, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, আমি শুধু তোমাকে ঘেন্না করি। ইয়ানসির মুখে এরকম কথা শুনে জিয়ানের চোখ থেকে জল বেরিয়ে আসে এবং সে ইয়ানসিকে বেডের মধ্যে শুয়ে বলে, একদম চুপ। ইয়ানসি বলে, তুমি এইসব কি করছো? আর ভাবে সে কিভাবে বুঝতে পারলো যে আমার স্মৃতি ফিরে এসেছে, সেটা হলে এখন আমি কিভাবে প্রতিশোধ নেব। তখন জিয়ান বলে, তুমি শুধুমাত্র আমার। এটা বলে সে ডক্টর লিনসুকে তার টেক কেয়ার করতে বলে সেখান থেকে চলে যায়। ডক্টর লিনসু ইয়ানসিকে মেডিসিন দিলে সে মেডিসিনটা ফেলে দিয়ে বলে, এই মেডিসিনটা দিয়ে জিয়ান আমাকে এতদিন কন্ট্রোল করত, তাই না? ডক্টর লিনসু বলে, তুমি দেখছি খুবই স্মার্ট, ঠিক ধরে ফেলেছ, কিন্তু তারপরও তোমাকে মেডিসিনটা খেতে হবে, না হলে তোমার সাথে খারাপ কিছু হবে। ইয়ানসি বলে, তুমি তো জিয়ানকে পছন্দ করো, কিন্তু কি আফসোস, তুমি ওর জন্য কত কিছুই করেছো, কিন্তু তার বদলে তুমি কি তাকে পেয়েছো? এ কথা শুনে ডক্টর লিনসু কিছুই না বলে সেখান থেকে চলে যায়। সে চলে গেলে ইয়ানসি ভাবে তীর ঠিক জায়গায় লেগেছে। নেক্সট সিনে ইয়ানসি ওয়াশরুম থেকে বেরিয়ে এলে সে জিয়ানকে তার রুমে দেখে বলে, তুমি আমার রুমে কি করছো? জিয়ান তাকে একটা ড্রেস দিয়ে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করেছি, তাই এই ড্রেসটা তাড়াতাড়ি পরে নাও। ইয়ানসি তাকে না বললে জিয়ান বলে, তাহলে ভাবি তুমি কি এটা চাও আমি তোমাকে ড্রেসটা পরাই? তো ইয়ানসি বাধ্য হয়ে তার দেওয়া ড্রেসটা পরতে ভাবে সে আমাকে কোথায় নিয়ে যেতে চাইছে। তখন পিছন থেকে জিয়ান আসে এবং ইয়ানসির ড্রেসের চেনটা লাগাতে গেলে ইয়ানসি রেগে বলে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। জিয়ান তার কথায় পাত্তা না দিয়ে তার চেনটা লাগিয়ে কলস হয়ে বলে, তুমি শান্ত হও আর বাধ্য মেয়ের মতো আমার কথা শুনো, ভুলে যেও না জ্ঞানমা, যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো, সে কিন্তু আমার কাছে আছে। ইয়ানসি রেগে বলে, ও তোমার নিজের জ্ঞানমা হয়। জিয়ান বলে, জ্ঞানমা শুধু জিয়াংচেনকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না, এবং বলে, এইসব ছাড়ো, চলো তোমার হেয়ার শুকিয়ে দিই, যেমনটা বড় ভাই করত। এইসব শুনে ইয়ানসি বলে, তুমি আমাকে এত ডিস্টার্ব কেন করছো? জিয়ান বলে, ঠিক আছে, আর কিছু বলবো না। এটা বলে সে তার হেয়ার শুকিয়ে দেয় এবং বলে, তুমি জানতে চাইলে না তো আমি তোমার জন্য কি সারপ্রাইজ রেডি করেছি? ইয়ানসি বলে, এতে আমার কোনো যায় আসে না। তো জিয়ান তাকে জিয়াংচেনের কবরের সামনে নিয়ে আসে। এটা দেখে ইয়ানসি বলে, তুমি কেন আমাকে এখানে নিয়ে এলে? জিয়ান জিয়াংচেনের কবরের সামনে হাঁটু গেড়ে বসে রিং দিয়ে ইয়ানসিকে বিয়ের প্রস্তাব দেয়। এটা শুনে ইয়ানসি তো অনেক রেগে যায় আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? কিন্তু জিয়ান তার কথায় পাত্তা না দিয়ে তাকে জোর করে রিং পরিয়ে দিয়ে বলে, আমাদের বিয়ের সাক্ষী হিসাবে থাকবে বড় ভাই। ইয়ানসি তাকে ঘৃণার চোখে দেখলে জিয়ান বলে, কোনো ব্যাপার না, তুমি এখানে কিছুক্ষণ ভাইয়ের কাছে থাকতে পারো, আমাদের সামনে এখনো অনেক টাইম আছে। এটা বলে সে তার মাথায় কিস করে সেখান থেকে চলে আসে এবং ডক্টর লিনসুকে দেখতে পেয়ে বলে, তুমি এখানে কি করছো? ডক্টর লিনসু বলে, আমি ভেবেছিলাম তুমি তোমার বড় ভাইকে ঘৃণা করো বলে এইসব করছো, কিন্তু সেটা না, তুমি ইয়ানসিকে পাওয়ার জন্য এইসব করছো, তাই না? তুমি আমাকে নিজের জন্য ব্যবহার করেছো। এইসব কথা শুনে জিয়ান বলে, তুমি তোমার লিমিট ভুলে যেও না। এটা বলে সে চলে যায়। এদিকে ইয়ানসি জিয়াংচেনের কবরের সামনে বসে অনেক কান্না করতে থাকে আর রিংটা ফেলে দিয়ে বলে, আমি ঠিক এই সবের প্রতিশোধ নেব। এটা বলে সে চলে আসতে গেলে একটি ছেলে ইয়ানসির চোখ ধরে বলে, কষ্ট পেও না, এই ছেলেটা আর কেউ নয়, জিয়াংচেন, তার মানে সে বেঁচে আছে। জিয়াংচেন তার মাথায়
কিস করে বলে, সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। তাকে দেখে ইয়ানসি বলে, জিয়াংচেন, তুমি বেঁচে আছো? এবং জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যেতেই পারো না। নেক্সট সিনে ইয়ানসি তার রুমে বসে থাকলে হঠাৎ সেখানে ডক্টর লিনসু এসে তার মুখে জল ছিটিয়ে দিয়ে বলে, তুমি আমার কাছ থেকে জিয়ানকে কেড়ে নিতে চাইছো। ইয়ানসি বলে, তুমি তার থেকে প্রতিশোধ নিতে চাও? ডক্টর লিনসু বলে, সে আমাকে ভালোবাসুক না বাসুক, আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করব না। আর এইসব লুকিয়ে লুকিয়ে জিয়ান শুনে এবং তাদের কাছে আসে। তাকে দেখে ডক্টর লিনসু সেখান থেকে চলে গেলে জিয়ান বলে, ইয়ানসি, আমার মনে হয় তোমার প্ল্যান আবারও বৃথা গেল। তাই তুমি যদি কষ্ট পেতে না চাও তাহলে আমার কথা শুনো। আর হ্যাঁ, জ্ঞানমা নিচে আছে। এ কথা শুনে ইয়ানসি বলে, এক্ষুনি আমি জ্ঞানমায়ের কাছে যাব। জিয়ান বলে, কাম ডাউন, ভুলে যেও না এখন তুমি আমার ফিয়ন্সি, নিশ্চয়ই তুমি কিছু ভুল করবে না। এটা বলে সে তার হাতে কিস করে। এরপর দুজন মিলে নিচে আসে। জ্ঞানমা ইয়ানসিকে দেখে বলে, তুমি ঠিক আছো? ইয়ানসি বলে, হ্যাঁ জ্ঞানমা, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। জ্ঞানমা জিয়ানকে বলে, তোমার লজ্জা করে না? তোমার বড় ভাই মারা গেছে বেশি দিনও হয়নি, কিন্তু তুমি তোমার ভাবিকে বিয়ে করতে চাও। উত্তরে জিয়ান বলে, তুমি ছোট থেকেই বড় ভাইকেই ভালোবাসো, তাই কোম্পানির অধিকার তাকেই দিয়েছো, এমনকি আমি যাকে পছন্দ করতাম তাকেও দিয়েছো। জ্ঞানমা বলে, তুমি একটা নির্লজ্জ। জিয়ান ইয়ানসির কোলস হয়ে বলে, আমি ইয়ানসিকেই বিয়ে করব, বড় ভাই মরে গেছে তাতে কি? জ্ঞানমা উত্তেজিত হলে ইয়ানসি বলে, প্লিজ তুমি চুপ করো, এবং জ্ঞানমাকে বলে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আর জিয়ান, আমি আমার হাজবেন্ডকে কিছুদিন আগে হারিয়েছি, যদি জ্ঞানমায়ের কিছু হয়ে যায় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। জিয়ান বলে, ঠিক আছে, চলো কালকে আমরা বিয়ে করব। এটা বলে সে তাকে ওয়েডিং শপে নিয়ে আসে। ইয়ানসি একটা সুন্দর ওয়েডিং ড্রেস পরে। তখন সেখানে জিয়ান আসে এবং ইয়ানসিকে একটি নেকলেস পরিয়ে দিয়ে বলে, তোমার পছন্দ হয়েছে? ইয়ানসি বলে, আমার মুখ থেকে হ্যাঁ শুনবার জন্য এত প্রচেষ্টা। জিয়ান রেগে তাকে বড় আয়নার সামনে নিয়ে এসে বলে, তোমাকে এই ড্রেসে অনেক সুন্দর লাগছে, সত্যি আমি আজ সন্তুষ্ট, কারণ তোমাকে আর আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ইয়ানসি রেগে বলে, তুমি সত্যি একটা পাগল, আমি শুধুমাত্র জিয়াংচেনের ছিলাম আর ভবিষ্যতে জিয়াংচেনেরই থাকবো। এ কথা শুনে জিয়ান বলে, কালকে আমাদের বিয়ে, তাই তুমি বাধ্য মেয়ের মতন থাকো। এটা বলে সে ডক্টর লিনসুকে দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায়। ইয়ানসি ভাবে, তোমার স্বপ্ন দেখাই হবে। ডক্টর লিনসু ইয়ানসির ড্রেসটা ঠিক করে দিলে ইয়ানসি তাকে একটা চিরকুট দেয়। চিরকুটটা পরে ডক্টর লিনসু বলে, চিন্তা করো না, কালকে সবকিছু আমাদের প্ল্যান মতোই হবে। তার মানে ডক্টর লিনসু ইয়ানসির পাশে আছে। নেক্সট দিনে আমরা বিয়ের সিন দেখি, যেখানে জিয়ান অনেক খুশি ছিল, কিন্তু সেখানে থাকা গেস্টরা অনেক কথা বলতে থাকে যে শেষ পর্যন্ত জিয়ান তার ভাবিকে বিয়ে করছে। সত্যি কত কি দেখার বাকি আছে। এদিকে ইয়ানসি রেডি হচ্ছিল, তখন একজন মেড বলে, মিস, আপনি বসের জন্য মন খারাপ করবেন না। ইয়ানসি হেসে বলে, আজ আমার বিয়ে, কেন আমি মন খারাপ করব? আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। আসলে ইয়ানসি জানে আজকে তার জিয়ানের সঙ্গে বিয়ে হবে না, হবে জিয়াংচেনের সঙ্গে। অন্যদিকে ওয়েডিং রুমে একজন ঘোষণা করে বলে যে এক্ষুনি মিস ইয়ানসি নিচে নামবে, কিন্তু ইয়ানসি নিচে নামে না। এতে লোকেরা অনেক কিছু বলতে থাকে যে বউ নাকি পালিয়ে গেছে। এটা শুনে জিয়ানের খুশি একদম উড়ে যায়। তখন
তখন ডক্টর লিনসু জিয়ানের কাছে এসে বলে যে ইয়ানসি পালিয়েছে। এটা শুনে জিয়ান তাকে খোঁজার জন্য বলে। হঠাৎ লাইট অন হয়। আমরা ইয়ানসি এবং জিয়াংচেনকে নামতে দেখি। তাদের দুজনকে একসাথে অনেক কিউট লাগছিল। তাদেরকে দেখে সবাই অবাক হয়। তার সাথে বেশি অবাক হয় জিয়ান। জিয়াংচেন বলে, তুমি কি মনে করেছিলে ভাই মরে গেছে? জিয়ান বলে, এটা অসম্ভব, তুমি তো হসপিটালেই মারা গিয়েছিলে। ইয়ানসি বলে, তুমি কি এখনো বুঝতে পারছো না? জিয়ান বলে, ও তার মানে সবাই মিলে প্ল্যান করে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। তো আমরা দেখতে পাই যে ডক্টর লিনসু ইচ্ছে করে ইয়ানসির মুখে জল ছিটিয়েছিল যাতে জিয়ান কিছু সন্দেহ না করতে পারে। আর জ্ঞানমায়ের সাথে যেদিন ইয়ানসি দেখা করেছিল সেদিন জ্ঞানমা তাকে একটি চিরকুট দেয় যাতে লেখা ছিল যে জিয়াংচেন মরে যাওয়ার অভিনয় করছে, তাই তুমি মন খারাপ করো না। এমনকি ওয়েডিং শপে ইয়ানসি ডক্টর লিনসুকে একটা চিরকুট দেয় যাতে লেখা ছিল পুরো ওয়েডিংটা তোমাকে সামালতে হবে। তাই ডক্টর লিনসু বলেছিল, চিন্তা করো না, কালকে সবকিছু আমাদের প্ল্যান মতোই হবে। আসলে এইসব তাদের প্ল্যান ছিল। জিয়াংচেন বলে, আমরা তো তোমার ফর্মুলা ইউজ করেছি, এখন তোমার কেমন লাগছে? তখন জিয়ান কাঁদতে কাঁদতে একটি ছুরি নিয়ে ইয়ানসির কাছে এসে বলে, তুমি আবারও আমার ভাইকেই বেছে নিলে। জিয়াংচেন বলে, আমি তোমাকে ছোট থেকেই সবকিছু দিয়েছি, কিন্তু আমার ভালোবাসাকে দিতে পারবো না। জিয়ান হেসে বলে, ইয়ানসি তুমি আমাকে খারাপ হতে বাধ্য করলে। এটা বলে সে পাগলের মতো হাসতে থাকে। হঠাৎ সে ইয়ানসির গলায় ছুরি ধরে এবং সকলকে তার কাছে আসতে মানা করে। জিয়াংচেন তাকে ছাড়ার জন্য বলে, কিন্তু জিয়ান তাকে না ছেড়ে একটি গোডাউনে নিয়ে আসে যেখানে ইয়ানসির চোখ বাঁধা ছিল, তার উপর তার হাতও বাঁধা ছিল। ইয়ানসি তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে, কিন্তু জিয়ান একটি চেয়ারে হাতে বোম নিয়ে পায়ের উপর পা তুলে বসে এবং ইয়ানসির চোখটা খুললে ইয়ানসি বলে, তুমি এইসব কি করছো? জিয়ান বলে, আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখন আমার বয়স ছিল 8 বছর। তোমার স্ট্রবেরিতে অ্যালার্জি থাকার কারণে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। আমি তোমাকে বাঁচানোর জন্য ডাক্তার ডাকতে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি ভাই তোমাকে বাঁচিয়ে নিয়েছে। মানে সে সব সময় আমার থেকে আগে। তারপর জ্ঞানমা তোমাকে দত্তক নিল। স্কুল লাইফে আমি তোমাকে প্রপোজ করতে এসেছিলাম, কিন্তু দেখি ভাই তোমাকে আগে প্রপোজ করেছে আর সেটাতে তুমি রাজিও হয়ে যাও। এখানেও ভাই আমার থেকে আগে। তারপর তুমি একটা নাচে অংশগ্রহণ করেছিলে, সেখানে আমি একটি ফুলের তোড়া নিয়ে গেছিলাম তোমাকে অভিনন্দন জানাতে, কিন্তু সেখানে ভাই তোমাকে বিয়ের জন্য প্রস্তাব দিল আর তুমি সেটাতেও রাজি হয়ে গেলে। সেখানেও ভাই আমার থেকে আগে। তোমাদের সম্পর্কটা অনেক গভীর হতে শুরু করলো। এটা দেখে আমি অনেক জেলাস হতাম। আমি জানি তোমার মনে আমার জন্য কোনো ফিলিংস নেই, কিন্তু আমার তো আছে। আমি তোমাকে ভালোবাসি। আমি কিছুতেই তোমাকে ভাইয়ের হতে দেবো না। এইসব কথা শুনে ইয়ানসি বলে, তুমি কেন এরকম করছো? এইসব ভুলে যাও আর নতুন করে শুরু করো। জিয়ান বলে, চলো একটা গেম খেলা যাক যেখানে ভাই জিততে পারবে না। এটা বলে সে বোমের টাইম অন করে দেয় এবং তার কলস হয়ে বলে, আজকে আমরা দুজনেই মরবো, দেখি ভাই তোমাকে বাঁচাতে আসে কিনা। এটা বলে সে জিয়াংচেনকে ফোন করে বলে, ভাই তুমি তোমার ওয়াইফকে এখানে এসে বাঁচিয়ে নাও। ইয়ানসি চিল্লিয়ে বলে, জিয়াংচেন তুমি এখানে আসবে না, অনেক বিপদ আছে। তো জিয়ান ফোনটা মাটিতে রেখে তাকে হাক করে তার মুখ বেঁধে রেখে সেখান থেকে চলে যায়। তখন সেখানে জিয়াংচেন আসে এবং তার হাতের বাঁধন খুলে বলে, তুমি ঠিক আছো? ইয়ানসি বলে, হ্যাঁ, কিন্তু তুমি তাড়াতাড়ি গিয়ে জিয়ানকে বাঁচাও। তখন জিয়াংচেনের কাছে জিয়ানের ফোন আসে। সে বলে, ভাই তুমি এই প্রথমবার হেরে গেছো আর আমি জিতে গেছি। আসলে তার কাছেও একটা বোম আছে। তখন ইয়ানসি বলে, আমার কাছ থেকে বোম অনেক দূরে আছে,
কিন্তু জিয়ানের কাছেও আছে। এটা বলতেই সেখানে বোমটা ব্লাস্ট হয়। আর এরপর আমাদের 2 বছর পরের সিন দেখানো হয়, যেখানে বোম ব্লাস্ট হওয়ার পরও তারা সবাই বেঁচে যায়, কিন্তু বোমের এফেক্টের কারণে জিয়ান পাগলের মতো হয়ে যায়। ইয়ানসি জিয়ানের হাত ধরে বলে, আমি এবং তোমার ভাই মিলে সব সময় তোমার সাথে থাকবো। তখন সেখানে ডক্টর লিনসু আসে এবং বলে জিয়ানের ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। এটা বলে সে তাকে নিয়ে চলে যায়। আর ইয়ানসি জিয়াংচেনকে বলে, শেষ পর্যন্ত এটা শেষ হলো। জিয়াংচেন বলে, হ্যাঁ, এবার থেকে আমরা দুজন সব সময় একসাথে থাকবো। তো এই সুন্দর দৃশ্যটি দেখিয়ে ড্রামাটি শেষ হয়।